আমার কাছে বাড়ি শব্দটার মানেই হলো কমফোর্ট জোন। মানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেখানে শান্তি পাওয়া যায়। আরে তোমাদেরকে হসপিটাল দেখাচ্ছি অথচ বাড়ির কথা বলছি। কেন বলছি সেটাই তো বলবো এবার। আসলে ব্যাপারটা হচ্ছে যে বাড়ির লোক যেখানেই থাকে সেটাই আমার কাছে বাড়ি বাড়ি লাগে। বাড়ি, বিশেষ করে আমার মা। মা যেখানেই থাকে সেটাই যেন বাড়ি হয়ে যায়। খুব মনটা খারাপ ছিল সকাল থেকেই। কারণ মনে পড়ছিল, মিস করছিলাম। জন্মাষ্টমীতে বাড়িতেই কেটেছিল। এই ৩ বছরই আমাকে বাইরে বাইরে কাটাতে হচ্ছে। যদিও বা আমি দিদির বাড়ি আসতে পারছি ২ বছর, গত ২ বছর ধরে। আসলে আমার বাড়িতে একটা গপু আছে যাকে আমি ভীষণভাবে মিস করতাম। তো আগের বছরে কোইন্সিডেন্টালি ও এসে উপস্থিত হয়েছিল। জানি না কীভাবে এই সবটা হয়ে যায়। আর এবছরও তাই হঠাৎ করেই শুনলাম নাকি মা আসবে, বাবাও আসবে। সাথে একটু মন খারাপ ছিল, তার কারণ বাবার শরীরটা বিশেষ ভালো নেই। সেটা সেদিনই জানতে পেরেছিলাম তাই। তো যাই হোক, মানুষগুলো চোখের সামনে আছে এটাই মানে একটা অন্যরকম, মনের মধ্যে একটা অন্যরকম আলাদাই শান্তি দিচ্ছিল, আনন্দ দিচ্ছিল। সেদিনে মা গপুটাকে নিয়েই আসে, যে জন্মাষ্টমীর সব আয়োজন এখানেই থেকেই করা হবে তার জন্যই। তো আমিও মানে এমনিতে রান্নাঘরে সেভাবে আমি পার্টিসিপেট করি না, যাই না। মা আসলে আমার উপর ভরসা করে সব ছাড়ে না। তো সেদিনে আর কি মানে এরকম ঠাকুরের ভোগ টোগ বানাতে আমার মানে ভীষণ উৎসাহ, ভীষণ আগ্রহ। সেটা আমি নিজে থেকে করবই। তো সেদিনে সেটাই আর কি নিজে থেকেই আর কি দায়িত্ব নিয়েছিলাম টুকটাক। জানি মানে আমার করা রান্না মানুষ খেতে যদি না পারে, তাও ফার্স্ট গপুকে দিয়েই টেস্ট করাই। তাহলে হয়তো যদি ও মানে ও তো আর মুখে বলতে পারবে না, তাও যদি ভুলটা এভাবে শুধরে দেয়। তারপরে এই যে দেখছো না স্টোভে যেভাবে আগুন লেগেছে, ওই যেরকমভাবে ঠিক আমার জীবনে লেগে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। হ্যাঁ, তো সেই জন্যই আর কি ফার্স্টে ওই হসপিটালের ব্যাপারটা আর কি, কারণ সেদিনে সকালবেলা আমার হসপিটালেই কেটেছিল বেশিরভাগ সময়টা। তারপর দুপুর থেকে এইসব তোড়জোড় আর কি। আর সব থেকে টাফেস্ট যে কাজটা আমার লেগেছে সেটা হচ্ছে ময়দা মাখানো। সাংঘাতিক একটা মানে বিষয়। মানে প্রথমে মনে হচ্ছে হাত পিছলে যাচ্ছে, তারপরে আবার এমন শক্ত হয়ে যাচ্ছিলো। মানে শরীরের সব শক্তি যেন ওটাতেই দিয়ে দিতে হয়। মানে কে বলে বাড়ির কাছে কষ্ট হয় না, তার মধ্যে আবার ডোটা ঠিকঠাক না হলেও খুব সমস্যা। আসলে আমি টুকটাক ব্লগিং শুরু করলেও ঠিক এতটা জিনিসটার মধ্যে মানে কী বলবো, খোলামেলা হয়ে উঠতে পারিনি। তাই আর কি কমফোর্টেবল লাগে না কিছু কিছু জায়গায় ফট করে ক্যামেরাটা অন করতে। মানে নিজেরই কেমন একটা অকওয়ার্ড লাগে, আমার লজ্জা লজ্জা লাগে। ভাবি যে কী ভাববে কেউ, এই সিচুয়েশানে আমি ক্যামেরা অন করলে কেউ কী ভাবতে পারে। বাট কিছু ক্ষেত্রে কারোর কিছু ভাবনার ঊর্ধ্বে গিয়েও নিজেরও মানে নিজের যেটা পছন্দ সেটা করতেও ভালো লাগে। সেইটাই আর কি। আর মায়ের দেখে দেখে এইগুলো গোল করে করে করার চেষ্টা করছিলাম, বাট আমি পারছিলাম না। বাট করছিলাম, যেমনই হোক করছিলাম, এটাই আর কি। নিজে নিজেই তাই জন্য আর কি ক্যামেরা হ্যান্ডেল করতে একটু প্রবলেম হয়। আর তখন কাজ করতে করতে সব ব্যস্ততার মাঝে কিছু কিছু ক্ষেত্রে আমি ক্যামেরা অন করতে ভুলেও যাচ্ছিলাম। যখন যখন মনে পড়ছিল তখন তখন ক্যামেরাটা অন করছিলাম। তাই ওইভাবে একটু অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এই সব কিছু কাজের মাঝেই তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। দেখো, আমি তো কোনো স্ক্রিপ্টেড ভ্লগ বানাই না, সেই জন্য। না হলে তোমাদেরকে সিনটা হয়তো দেখাতে পারতাম। আমি ঘর মুছছিলাম। জায়গাটা মানে ওখানে ভোগ রান্নার আগে জায়গাটা পরিষ্কার করার জন্য আর কি। তো ঘর মুছতে মুছতে হঠাৎ মানে মানে অনেক দূর দূর সেই লাঠি দিয়ে যেগুলো মুছে যায় সেগুলো অনেক দূরে দূরে একদম মুছতে হচ্ছিলো। সেই জন্য অনেক দূরে দূরে হাত দিয়ে স্প্রেড করে করে মুছছিলাম। তো হঠাৎ যেটা হয়েছে, আমি মুছতে মুছতে পেছনে ঘুরেছি, মানে যে জায়গাটা মোছা হয়ে গেছে সেখানে নিজের পাটা নিয়ে গিয়ে আবার মুছতে গেছি। ব্যাস, পাটা স্লিপ করে ধপাস করে পড়েছি। ওই লাঠিটাকে সাপোর্টও দিতে পারিনি। এরকম একটা চেহারা নিয়ে পড়ে যাওয়া মানে বুঝতে পারছো কী পরিমাণ লেগেছিলো। আমার হাঁটুটা পুরো লাল হয়ে ফুলে গেছিলো। যাই হোক, মানে সামান্য ঘর মুছতে গিয়ে পড়ে গেছি, মানে আমার অবস্থা বোঝা যায়। সেই মেয়ে আমি গেছিলাম ভোগ রান্না করতে এত কনফিডেন্ট নিয়ে।
আসলে ভেবেছিলাম গপু হয়তো সবটা সামলে নেবে। যদিও আমার মানে মাস্টার আমার সামনেই ছিল, আমার মা। মানে সবসময় মা সামনে ছিল বলেই সাহসটা পাচ্ছিলাম। তো গাইড করে দিচ্ছিল আমাকে। আর এই যে মানুষের ভালো দেখলেই যেমন এখন কিছু কিছু মানুষের ভেতরটা ফুলে ফেঁপে ওঠে, সেরকমভাবেই লুচিটাকেও ফুলিয়ে ফাঁপিয়ে তুলছিলাম আমি। চলো, জাস্ট এ জোক, হ্যাঁ? কিছু মনে করো না, কেউ সিরিয়াস নিও না। আর কেউ নিতে চাইলে নিও, সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। এই যে এরকমভাবে লুচি বেলা ট্রাই করতে করতে ক্যামেরা অন করে লুচি বেলা শুরু করা, তারপরে আমার মা দেখছি আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছে ওটা দেখে। এই জিনিসগুলো আমার মানে মাঝে মাঝে সেই জন্যে আর কি একটু এদিক ওদিক হয়ে যায় আমার ব্লগগুলো, সেটা আমি ভালোই বুঝতে পারি। এতটা পরিপাটি করে করতে পারি না, বাট ঠিক আছে, কিছু কিছু মুহূর্ত তুলে ধরার জন্য এনাফ। এতটাও তো ফেমাস ব্লগার আমি না, তাই আর কি এখন সবটাই অ্যাডজাস্ট হয়ে যায়, বিগিনার্স। আচ্ছা চলো, তো এখানে তোমরা দেখলে যাবতীয় যা যা ভোগ হচ্ছে সবটাই দেখাচ্ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম। তারপরে এই যে ডাল বানানো হচ্ছিল, লুচি টুচি 5 রকম ভাজা, পায়েস, সেগুলো সবই রেডি হয়ে গেছিলো। দেন সুজিটাও রেডি করে নিয়েছিলাম। দেন ডালটাও এখানে, ডালটা মা করেছিল, ওটা আমি করিনি। আর এই আলু দমটা দেখছিলাম বসে বসে। এখানেও আমি খুব একটা বিশেষ কিছু পার্টিসিপেট করিনি, ওই আর কি। এটাতে মা ভরসা পায়নি। দেন তালের ক্ষীর বানায় মা, সেটাও। আর আলুর দম এখানে রেডি হয়ে যায়, তো যেখানে আমি নিজেও রেডি হয়ে যাই। এটা হচ্ছে দিদির একটা গোপী ড্রেস পরেছিলাম আমি, গোপী ড্রেস পরেছিলাম আমি, কিরকম একটা তোতলে গেলাম, যাই হোক। তো সেদিন আমার মনে হলো যে শাড়ির বাইরে যদি এটা পরি তাহলে ঝামেলাটাও কম হবে, আর মানে সারাদিন পর না মানে এনার্জি লাগছিল না, আর দেখতে ভালোও লাগছিল জিনিসটা। তাই আমার কথা বলছি না, আর মানে আমি জামাটার কথা বলছি যে দেখতে ভালো লাগছিল। নাহলে এক্ষুনি বলে বসবে কেউ কেউ যে নিজের প্রশংসা নিজেই করছে। যাই হোক, তারপরে এখানে সব ভোগের থালা আমরা সাজিয়ে নিয়েছিলাম, এভাবেই তৈরি হয়েছিল। হ্যাঁ জানি এখন অন্ন ভোগ নিয়ে অনেকেই অনেক কিছু বলবে যে না এরকম গোপালকে দিতে নেই নাকি, শুনেছিলাম। বাট মানে কী জানো তো, মন থেকে যেটা আসে আর কি, ওকে ভালোবেসে দেওয়া হয়। আর আমার মায়ের দীক্ষা নেওয়া আছে, তাই জন্য আমার মাই আর কি এই চালের ভোগ রান্না করেছিল। কারণ মুখে আবার শুনেছিলাম যে দীক্ষা নেওয়া থাকলে নাকি এটা করা যায়। তো আরে যার যেরকম মতামত সেসবে যাচ্ছি না। অবশ্যই যে যেভাবে ঠাকুরকে সেবা দিতে পছন্দ করেন সেটা তার মত, সেটা নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সিতে যাবই না। মানে দেখো, ভক্তিটা তো মন থেকে আসে, তো সেই দিক থেকে দেখতে গেলে আর কি নিজেদের যেটা মনে হয়েছে যে যেভাবে করলে মানে সবই আমাদের আত্মার সন্তুষ্টি। তো আমাদের আত্মার সন্তুষ্টি মানে আমাদের আত্মা সন্তুষ্ট মানে ঠাকুরও সন্তুষ্ট, এরকমই একটা ব্যাপার। তো এখানে ছোট্টখাটো জায়গার মধ্যেই আর কি সবটা অ্যারেঞ্জ করতে হয়েছিল। দিদি পুজো করছিল মেনলি, আমি ছিলাম ওখানে। এই মাঝে মাঝে কি জানো তো, পুজোর মধ্যেই হারিয়ে যাচ্ছিলাম। তো সেইভাবে আর কি ক্লিপসগুলো নিয়ে ওঠা হচ্ছিল না, তাই যতটা পারছিলাম টুকটাক তোমাদের সাথে শেয়ার করছিলাম। কারণ ওই পুজো বললাম না আমিও ছিলাম, তো তাই জন্য আর কি ফোন ধরবো নাকি ওটাতে মন দেবো, তাই সবটা হয়ে ওঠে না সব সময়। এই আর কি টুকটাক, সেটার মধ্যেই তোমরা অ্যাডজাস্ট করে নাও। যতটা চেয়েছি এই পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। আর আমি দেখেছি আমি যখন ভিডিও করা শুরু করি কিছু না কিছুভাবে নয়েজ আসবেই, আর এইটুকু একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নাও প্লিজ, बिकॉज यू आर ऑल माई फैमिली मेम्बर्स। तो थोड़ा सा एडजस्टमेंट तो बनता है। আচ্ছা, তো যেটা বলার ছিল যে হঠাৎ করে আমার চ্যানেলের রিচ কমে যাচ্ছে কেন জানি না। আমি ওভাবে বলতে পারবো না লাইভে এসে যে তোমরা ভালোবাসা দাও ভালোবাসা নাও, এটা আমার আসে না ঠিক। না, আমি এখন কোনো রোস্টিং ভিডিওতে গেলাম না, এটা একটা সুন্দর পুজোর মুহূর্তে আছি। বাট তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও বিষয়টা কী। ভিডিওটা শেষ হতে চলেছে, আজকের ভিডিওটা এইটুকুই। তারপরে সবাই মিলে ভগবানের গ্রহণ করা প্রসাদ আমরা পেয়েছিলাম। তারপরে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর কিছু ক্লিপস নেওয়া হয়নি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ থেকো আর শান্তিতে থেকো, ভালো থেকো। দেখা হবে পরের ব্লগে।